হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকের ক্লাস থাকছে ম্যাথমেটিক্স পেডাগগির ওপর। আজ আমি তোমাদের মেথডস অফ টিচিং ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্স শিক্ষণে যে সমস্ত মেথডগুলো হয়, যেমন আবিষ্কার মেথড, প্রকল্প মেথড, আরোহী মেথড বা আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, এই সমস্ত পদ্ধতিগুলোর ওপর কিন্তু আজকের ক্লাসটা করাবো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আরও একবার প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে? প্রথম অপশান বলছে এইচ.ই. আর্মস্ট্রং, নেক্সট বলছে স্টিফেনসন, নেক্সট হচ্ছে কিলপ্যাট্রিক, নেক্সট হচ্ছে জন ডিউই। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এইচ.ই. আর্মস্ট্রং হচ্ছেন আবিষ্কার পদ্ধতি বা যেটাকে আমরা হিউরিস্টিক মেথড বলে থাকি, সেই পদ্ধতির প্রবক্তা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে প্রকল্প পদ্ধতিকে বাস্তব রূপ দেন কে? প্রথম অপশান বলছে এইচ.ই. আর্মস্ট্রং, নেক্সট বলছে জন ডিউ, নেক্সট বলছে স্টিফেনসন, নেক্সট বলছে কিলপ্যাট্রিক। এখানে জন ডিউ এবং কিলপ্যাট্রিকের মধ্যে একটু কনফিউশন হয়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কিলপ্যাট্রিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে আরোহী পদ্ধতি বা যেটাকে আমরা বলি ইন্ডাকটিভ মেথড, তার প্রবক্তাকে? প্রথম অপশন বলছে পেস্তালাৎসি, নেক্সট বলছে ফ্রান্সিস বেকন, নেক্সট হচ্ছে উভয়ে, নেক্সট বলছে কেউই নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? দেখো, এখানে এই পেস্তালাৎসি এবং ফ্রান্সিস বেকন দুজনেই কিন্তু ইন্ডাকটিভ মেথড সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, উভয়ে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড, তার প্রবক্তাকে? প্রথম অপশান বলছে পেস্তালাৎসি, নেক্সট বলছে ফ্রান্সিস বেকন, নেক্সট বলছে অ্যারিস্টটল, নেক্সট বলছে কেউই নন। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যারিস্টটল। উনি হচ্ছেন ডিডাকটিভ মেথডের প্রবক্তা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা কে? প্রথম অপশান বলছে জন ডিউ, নেক্সট বলছে কিলপ্যাট্রিক, নেক্সট বলছে স্টিফেনসন, নেক্সট হচ্ছে আর্মস্ট্রং। সঠিক উত্তর কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জন ডিউ হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে আরোহী পদ্ধতিতে অর্থাৎ ইন্ডাকটিভ মেথডে বৈশিষ্ট্যগুলো কি থাকে দেখো। প্রথম অপশান বলছে দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা যায়, অর্থাৎ পার্টিকুলার টু জেনারেল। নেক্সট বলছে সাধারণ সিদ্ধান্ত থেকে একটি নির্দিষ্ট দৃষ্টান্তে আসা যায়। নেক্সট বলছে উভয়ই সম্ভব, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কোনটি? ইন্ডাকটিভ মেথড মানে মনে রাখবে পার্টিকুলার টু জেনারেল, অর্থাৎ দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। একদম খুব ভালোভাবে কিন্তু ইন্ডাকটিভ এবং ডিডাকটিভের পার্থক্যটা বুঝে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে অবরোহী পদ্ধতিতে অর্থাৎ ডিডাকটিভ মেথডে প্রথম অপশান কি বলছে? দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা যায়। পরবর্তী বলছে সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায়, অর্থাৎ জেনারেল টু পার্টিকুলার। নেক্সট বলছে উভয়ই সম্ভব, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায়, অর্থাৎ জেনারেল টু পার্টিকুলার। ঠিক আছে, তাহলে আমরা পেলাম আরোহী হচ্ছে পার্টিকুলার টু জেনারেল আর অবরোহী হচ্ছে জেনারেল টু পার্টিকুলার। ঠিক আছে, ইংলিশটা দিয়ে কিন্তু মনে রাখবে। এবার পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নটি সিটেটে আসা একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্ন বলছে যে পিথাগোরাসের উপপাদ্য শেখানোর জন্য একজন শিক্ষক কাগজের সিট বিতরণ করেছেন, যার উপর 4টি বিভিন্ন সাইজের সমকোণী ত্রিভুজ আঁকার হয়েছে এবং শিশুদের সমকোণী ত্রিভুজের বাহুর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে তিনি বলেছেন। ঠিক আছে, তাহলে এই যে উপরিউক্ত পরিস্থিতিতে শিক্ষক ব্যবহার করেন, অর্থাৎ কোন পদ্ধতি তিনি ব্যবহার করছেন। ঠিক আছে, 4টি বিভিন্ন সাইজের, অর্থাৎ তাদের বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকম, কিন্তু প্রত্যেকটি ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যার একটি কোণ সমকোণ। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা তো বাহুর সম্পর্ক রয়েছে, যেটা তিনি পিথাগোরাসের উপপাদ্য শেখানোর জন্য চেষ্টা করছেন। অর্থাৎ কোন পিথাগোরাসের উপপাদ্য কোনটি? না, অতিভুজের স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা তিনি শেখানোর জন্য 4টি বিভিন্ন সাইজের সমকোণী ত্রিভুজ ব্যবহার করেছেন। তাহলে এই যে পদ্ধতিটা তিনি অবলম্বন করলেন, এটা কি ধরনের পদ্ধতি?
দেখো এখানে প্রথম অপশান বলছে আরোহী পদ্ধতি, নেক্সট বলছে অবরোহী পদ্ধতি, নেক্সট বলছে বক্তৃতা পদ্ধতি, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে দেখো এখানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু বিভিন্ন রকম, তারা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে চেক করে দেখতে পারবে যে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ চারটে বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এটা তিনি উদাহরণ সহযোগে দেখালেন এবং শেষে সিদ্ধান্তে আসলেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়। তাহলে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত থেকে তিনি সিদ্ধান্তে এলেন, সাধারণ একটা সিদ্ধান্তে, অর্থাৎ এটি একটি আরোহী পদ্ধতি। ঠিক আছে, তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই রকম সিচুয়েশনাল প্রশ্নই কিন্তু আসবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফর্মুলার সাহায্যে 1001, ঠিক আছে, 1001 তার হোল স্কোয়ার এর মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় কোন পদ্ধতি? প্রথম অপশন বলছে আরোহী, নেক্সট বলছে অবরোহী, পরেরটি বলছে প্রকল্প পদ্ধতি, নেক্সট বলছে কোনোটিই নয়। তাহলে দেখো এখানে এটাও কিন্তু সিটেটের একটা প্রশ্ন। এখানে কি বলা হয়েছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে ফরম্যাটটাকে, এটাকে আমরা কিভাবে ব্রেক করে দেখাতে পারি যে 1001 তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1000 প্লাস 1 তার হোল স্কোয়ার। এরপর এই ফর্মুলাতে আমরা ফেলে দেব, দিয়ে আনসারটা বের করে নিতে পারবো। তাহলে এটা কি হচ্ছে, এটা কোন পদ্ধতির মধ্য দিয়ে হচ্ছে? এটা একটা আমরা নির্দিষ্ট ফর্মুলাকে ব্রেক করে একটা সাধারণ অঙ্ক করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? অর্থাৎ এখানে একটা সাধারণ সিদ্ধান্ত থেকে একটা নির্দিষ্ট দৃষ্টান্তে আসছি, অর্থাৎ এটা হচ্ছে অবরোহী পদ্ধতি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু দুটো উদাহরণই। ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি দুটো আলাদা আলাদা উদাহরণ তোমাদের ইউজ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন বলছে দুটি বিজোড় সংখ্যার সমষ্টি জোড় সংখ্যা হয়। উদাহরণ সহযোগে এই যে সূত্রটি প্রমাণের পদ্ধতিকে বলা হয়। অর্থাৎ আমরা কিভাবে দেখাবো যে ধরো 3+1 এটা দুটোই বিজোড় সংখ্যা, সেটা সমান 4, একটি জোড় সংখ্যা। আবার 3+5 দুটোই বিজোড় সংখ্যা, এটা সমান 8, এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে আমরা এরকম বিভিন্ন উদাহরণ সহযোগে আমরা এটাকে প্রমাণ করে দেখালাম যে দুটো বিজোড় সংখ্যা যদি সমষ্টি নিই সেটা একটা জোড় সংখ্যা পাচ্ছি, কারণ আমরা 3 আর 1 যোগ করে 4 পাচ্ছি, যেটি একটি জোড় সংখ্যা। 3 আর 5 যোগ করে আমরা পাচ্ছি 8, যেটি একটি জোড় সংখ্যা, কিন্তু 3 আর 5 উভয়ই হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে উদাহরণ সহযোগে প্রথমে দেখালাম, তারপরে আমরা সিদ্ধান্তে এলাম, তাহলে সেটা কোন পদ্ধতি? অবশ্যই সেটি একটি আরোহী পদ্ধতি। ঠিক আছে, এইভাবে কিন্তু বিশ্লেষণ করে করে আমাদের আরোহী এবং অবরোহীকে বুঝতে হবে এবং তোমাদের উদাহরণ সহযোগেই কিন্তু প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন বলছে যে বিশ্লেষণী পদ্ধতি বা যেটাকে আমরা অ্যানালাইটিক মেথড বলে থাকি, এর অ্যানালাইটিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যানালাইটিক্যাল, অ্যানালিসিস, অ্যানালজি না কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এই অ্যানালাইটিক শব্দটি অ্যানালিসিস বা যেটাকে আমরা বলি বিশ্লেষণ করা বা বিশ্লিষ্ট করা, সেই শব্দ থেকেই এসেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে অজানা সিদ্ধান্ত বিশ্লেষণের মাধ্যমে কোনো জ্ঞাত বিষয়ের দিকে উপনীত হওয়ার পদ্ধতিকে বলা হয় সংশ্লেষণী পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি না বিশ্লেষণী পদ্ধতি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে, দেখো অজানা সিদ্ধান্ত বিশ্লেষণের মাধ্যমে, যখনই বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ এটি একটি বিশ্লেষণী পদ্ধতি। ঠিক আছে, অ্যানালাইটিক মেথড। অজানা সিদ্ধান্ত থেকে আমরা জ্ঞাত সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি বিশ্লেষণী পদ্ধতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। বলছে সংশ্লেষণী পদ্ধতি বা সিনথেটিক মেথডের সিনথেটিক শব্দটি সিনথেসিস শব্দ থেকে এসেছে। এটাও মনে রাখবে যে সিনথেটিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে। তো সিনথেসিস শব্দ থেকে এসেছে। এই সিনথেসিস শব্দটির অর্থ কী? প্রথম প্রশ্ন অপশান বলছে বিশ্লিষ্ট করা, নেক্সট বলছে একত্রীকরণ, নেক্সট বলছে যাচাই করা, নেক্সট বলছে পরিকল্পনা করা। এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি। সিনথেসিস শব্দটির অর্থ হচ্ছে একত্রীকরণ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটাও। পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে জানা তথ্যের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অজানা থেকে জানার দিকে,
আর এখানে জানা তথ্যের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা তথ্যের সিদ্ধান্তে আসাকে কি বলা হয়? প্রথম অপশান বলছে সংশ্লেষণী, নেক্সট বলছে আরোহী, পরবর্তী বলছে অবরোহী, নেক্সট বলছে বিশ্লেষণী। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তাহলে আরোহী অবরোহী, সংশ্লেষণ বিশ্লেষণ, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এরপর পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন বলছে কোন পদ্ধতিকে চক অ্যান্ড টক পদ্ধতি বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বক্তৃতা পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি না বিশ্লেষণ পদ্ধতি? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ। বক্তৃতা পদ্ধতিকে আমরা বলতে পারি চক অ্যান্ড টক পদ্ধতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। বলছি কোন পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক? বক্তৃতা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, উভয়ই না কোনোটিই নয়? সঠিক উত্তর কোনটি? অবশ্যই বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। আবার প্রতিপাদন পদ্ধতিটাও বলতে পারো, ডেমনস্ট্রেশন মেথড, তাকে কিন্তু আমরা বলতে পারি শিক্ষক কেন্দ্রিক। ঠিক আছে, টিচার সেন্টার্ড। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মেথডের হিউরিস্টিক শব্দটি গ্রিক শব্দ হিউরিস্কো থেকে এসেছে। এই হিউরিস্কো কথাটির অর্থ কী? তোমরা মনে রাখবে যে হিউরিস্টিক এই যে শব্দটা কোন গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে হিউরিস্কো। এই হিউরিস্কো কোন শব্দ সেটাও আসতে পারে, সেটা হচ্ছে একটি গ্রিক শব্দ। তাহলে এই হিউরিস্কো কথাটির অর্থ কী? প্রথম অপশান বলছে যাচাই করা, নেক্সট বলছে আবিষ্কার করা, নেক্সট বলছে পরিকল্পনা করা, নেক্সট বলছে সমস্যার সমাধান করা। সঠিক উত্তর কোনটি? অবশ্যই আবিষ্কার করা। ঠিক আছে, হিউরিস্কো কথার ইংলিশ অর্থ হচ্ছে আই ফাইন্ড বা আবিষ্কার করি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। বলছি যে শিক্ষণ পদ্ধতি গণিত ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম অপশান বলছে প্রকল্প পদ্ধতি, নেক্সট বলছে সমস্যা সমাধান পদ্ধতি, নেক্সট বলছে আবিষ্কার পদ্ধতি, নেক্সট বলছে সবগুলোই। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এই তিনটেই ঠিক। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, সবগুলোই সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে কোনটি প্রকল্প পদ্ধতির স্তর নয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অপশান বলছে উদ্দেশ্য স্থাপন, নেক্সট বলছে তথ্য সংগ্রহ, নেক্সট বলছে কর্ম সম্পাদন, নেক্সট বলছে পরিকল্পনা। তাহলে এই যে চারটে স্তর আমরা দেখছি, এই চারটে স্তরের মধ্যে কোনটা প্রকল্প পদ্ধতির স্তর নয়? প্রকল্প পদ্ধতির স্তরগুলো প্রথমে আমরা একবার দেখে নিই। দেখো, প্রকল্প পদ্ধতির 5টা যে স্তর রয়েছে, সেটা হচ্ছে প্রথমটা বলছে সমস্যা নির্ধারণ, অর্থাৎ আইডেন্টিফাই দ্য প্রবলেম। নেক্সট বলছে উদ্দেশ্য স্থাপন, নেক্সট বলছে পরিকল্পনা বা প্ল্যানিং, নেক্সট বলছে কর্ম সম্পাদন বা এক্সিকিউশন, নেক্সট বলছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। এই হচ্ছে প্রকল্প পদ্ধতির 5টি স্তর। ঠিক আছে, কোনো কোনো জায়গায় আবার 6টিও দেওয়া আছে, কিন্তু সঠিক হচ্ছে এই 5টি স্তর। এই স্তরগুলির মধ্যে তাহলে কোন অপশানটি এখানে উপস্থিত নয়? দেখো, তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহটা কিন্তু প্রকল্প পদ্ধতির কোনো স্তর নয়। ঠিক আছে, তাহলে তথ্য সংগ্রহটা প্রকল্প পদ্ধতির স্তর হচ্ছে না। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপর পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কি বলছে? যে মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি না সবগুলোই? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে মেধা সম্পন্ন, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আবিষ্কার, সমস্যা না প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি না সবগুলোই সঠিক? কোন উত্তরটা সঠিক হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। আমি মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।